দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24-এ। আজকে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। বৈরী আবহাওয়া ও রোগবালাইয়ে চলতি বছর বিপর্যয় দেখা দেয় আলু উৎপাদনে। মৌসুম শেষ হতে না হতেই বেশ চড়া নিত্যপণ্যটির বাজার দর, যা আরও বৃদ্ধির শঙ্কা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি উৎপাদন কম হলেও প্রভাব পড়বে না আলুর বাজার দরে। শুভ ঘোষকে সাথে নিয়ে রহমান ফয়েজের রিপোর্ট। কখনো তীব্র শীত, কখনো ঘন কুয়াশা। এবার মৌসুম জুড়েই এমন বৈরী আবহাওয়া মোকাবেলা করতে হয়েছে আলুর। শুধু তাই নয়, ধ্বংসযজ্ঞ চালিয়েছে রোগবালাই আর পোকামাকড়ও। এমন পরিস্থিতির বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে উৎপাদনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 6,37,000 টন কম হয়েছে আলুর উৎপাদন। উৎপাদন কম হওয়ার কারণে দামও বেশ চড়া। রাজধানীর কারণ বাজারে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়, আর খুচরায় বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। গেল বছর এ সময় ছিল 30 থেকে 35 টাকা কেজি। আলুর সামনে কমার কোনো সম্ভব দেখি না, কারণ কোলেস্টোর আইলে 60 টাকা কেজি বেচতে হবে। তাহলে প্রত্যেক কেজিতে 2টা দৈনিক বাড়তেছে, কিনতে 44 টাকা, কাল কিনতে 45 টাকা দৈনিক, একটা 2টাই বাড়তেছে। শুধু বৈরী আবহাওয়া নয়, ভালো দাম পাওয়ার কারণে পরিপক্ক হওয়ার আগেই আলু বিক্রি করেছেন কৃষকরা। তাই হিমাগারও তুলনামূলক কম এসেছে পণ্যটি, বলছেন হিমাগার মালিকরা। কোল্ড স্টোরেজের বর্তমানে মনে করেন ব্যাগ ফাঁকা, কথাটা বুঝছেন। তো দুই এক লট করে আলু পড়তাছে, গ্রামগঞ্জে আলু নাই। কৃষকের আলু, গ্রামের আলু শেষ হয়ে গেছে গা। কোলেস্টোরে এখন আগাম কোলেস্টোর ছেড়ে দিছে, এবং কোলেস্টোরে বর্তমানে 75% থেকে 80% আলু, এই আলু যে আগাম ছেড়ে দিচ্ছে, এই আলু আগামীতে নভেম্বর ডিসেম্বরে দেখা যাবে আলু টান পড়ে গেছে, তখন আরও বেশি দাম বেড়ে যাবো গা। আলুর উৎপাদন কম হলেও বাজারে এর খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মৌসুমের প্রথম দিকে কৃষকরা একটু বেশি দামের আশায় ইমেচিউরড আলু হারভেস্ট করছে, যেটা হয়তো 1 কেজি 5 কেজি হইতো, সেই 5 কেজিতে 1 কেজিতে হয়েছে। এটার জন্য কিন্তু আমাদের আলুর ফলনটা এবার একটু, মানে টোটাল ফলনের একটা ইফেক্ট পড়েছে, এটা কম হয়েছে। আমাদের যেটা কথা সেটা হলো এই মুহূর্তে আমাদের আলুর কোনো কোথাও সংকট নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি অর্থ বছরে আলুর উৎপাদন হয়েছে 1,09,63,000 টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। দর্শকে নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান। ডক্টর জাহাঙ্গীর, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। আমরা রিপোর্টে দেখাচ্ছিলাম যে এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আসলে ফসল উৎপাদনে এক ধরনের বিরূপ প্রভাব পড়ছে, এতে করে কৃষক থেকে শুরু করে আসলে ভোক্তারাও ভুক্তভোগী হচ্ছেন। কিভাবে সম্ভব আসলে এই সংকট থেকে উত্তরণ কিভাবে সম্ভব? দেখুন, জলবায়ু যে বিরূপ প্রভাব, এটা থেকে খুব সহসাই উত্তরণ ঘটানো যাবে, এটা হয়তো সম্ভব। কিন্তু জলবায়ু উত্তরণের জন্য লাক্সই প্রযুক্তি ব্যবহার করে জলবায়ুর অভিঘাত মোকাবেলার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এটা আমাদের বিভিন্ন ফসলের ক্ষেত্রে জলবায়ুর ঘাত সহ্য করা সহনশীল জাত উদ্ভাবন করা হচ্ছে, এবং আলুর ক্ষেত্রেও ভবিষ্যতে আমাদের বিজ্ঞানীরা সেটা করবে, এটা আমি মনে করি। এবছরের যে অবস্থা সেটা হলো, এবছর বিভিন্ন ভাবে জলবায়ুর বৈপরীত্য আমাদের আলু উৎপাদনকে শুধু না, অন্যান্য ফসলের উৎপাদনকেও বিঘ্নিত করেছে। তো আলুর এই বছর যে উৎপাদন, টোটাল মোট উৎপাদনের কথা বলা হচ্ছে, এটা স্বাভাবিক, এটা কমই হতে পারে। তবে গত বছরও কিন্তু ধারণা করা হয়েছিল যে 1,12,00,000 টন হবে। পরে আমাদের বিবিএস থেকে বলা হলো যে 1,04,00,000 টনের মতো আলু হয়েছে। কিন্তু আমাদের যারা কোল্ড স্টোরেজের মালিক এবং ব্যবসায়ী যারা আছে, তারা বলছে যে না 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 না, এটা আরো কম, 1 কোটি টনেরও বেশ কম হবে আলুর উৎপাদন, কারণ কোল্ড স্টোরেজ গুলাতে খুব বেশি পরিমাণে আলু রাখা সম্ভব হয় না এই বছর, যে জন্য আলুর দামটা বেড়ে গেছে। এবং পরে আলু বাইরে থেকে আমদানিও আমাদের করতে হয়েছে, যেখানে আমরা আলুর উৎপাদন স্বয়ম্ভর, একটা মাত্র ফসল যেটা সবসময় স্বয়ম্ভর, গত বছর কিন্তু আলুর উৎপাদন ততটা ভালো হয়েছে বলে মনে হয়। তো এই বছরও আলুর উৎপাদন যেটা বলা হচ্ছে যে 1,16,00,000 টন প্রায়, যেটা টার্গেট ছিল, ডিএলএস বলছে যে প্রায় 1,10,00,000 টন হয়েছে।
তবে 6 লাখ টনের শর্টফল, কিন্তু আমার মনে হয় যে তার চেয়ে কমই হবে। কারণ যে কথাটা বলা হচ্ছে যে অপরিপক্ক অবস্থায় আলু তুলে নিয়েছে আমাদের চাষিরা, এটা সত্য। কারণ বাজারে দাম বেশি ছিল এবং ভালো দাম পাওয়ার আশায় চাষিরা অল্প পরিপক্ক অবস্থায় আলুটা তুলে নিয়েছে, যার জন্য ওজনে কম হয়েছে, আলু যথেষ্ট বড় হতে পারে। তো এই একটা অবস্থায় আমরা মনে করি যে কমপক্ষে 1 কোটি টন আলু উৎপাদন হয়েছে, বা 4, 5 বা 10 নাই হলো, তাহলেও কিন্তু আমাদের সমস্যা হবে না, কোনো সংকট হবে না। কারণ আমাদের আলুর মোট চাহিদা 80 লাখ টনের মতো। তো এইখানের মধ্যে আরো 20 লাখ টন আমাদের অবশিষ্ট থাকে, যেটার থেকে যদি 10 লাখ টনও বিভিন্ন ভাবে ক্ষতি হয়, অপচয় হয়, পচে যায়, তারপরেও কিন্তু আমাদের আলু উদ্বৃত্ত থাকার কথা। তা এমন একটা অবস্থাতে বাজার কারসাজি যদি থামানো যায় এবং সিন্ডিকেশন যদি কমানো যায়, তাহলে আলুর বাজারে এর বিরূপ প্রভাব পড়বে বলে মনে হয়। এখন আলুর বাজারে একটু বেশি দাম মনে হয়, কিন্তু এর চেয়ে খুব একটা আলুর বাজার বাড়বে সেটা নয়। কারণ আলুর বাজার যখন বেশি বেড়ে যায়, তখন আমাদের ভোক্তা যারা আছে তারা আলুর ব্যবহার কমিয়ে দেয়, এবং আলু কম, যেখানে 10 কেজি আলু কিনতো তারা হয়তো 5 কেজি আলু কিনে বাড়ি চলে যায়। কাজে এমন একটা ব্যবস্থা কিন্তু এখন আলুর ক্ষেত্রে, পেঁয়াজের ক্ষেত্রে এটা চলছে। এমন পরিস্থিতিতে অস্বাভাবিকভাবে আলুর দাম যদি বেড়ে যেতে থাকে, তাহলে আমাদের কনজিউমার, ভোক্তা যারা আছে, তারা আলুর ভোগ কমিয়ে দেবে। কাজে বাজারে একটা স্থিতিশীলতা আসবে। আমার মনে হয় যে এখন বাজারে যে দামটা আছে এটা খুব বেশি না, তবে অনেকটা চড়া দাম বলা যায়। তবে এর চেয়ে আরো খুব বেশি বাড়বে, এটা আমার মনে হয়। আরেকটি বিষয় হলো যে আলুর কিন্তু দিনের পর দিন ব্যবহার, বিভিন্ন রকমের ব্যবহার বাড়তেছে, এবং মানুষ চাল যেমনি ভাবে ব্যবহার করে, অন্যান্য সবজি যেমনি ভাবে ভোগ করে, তেমনি ভাবে আলুর ভোগও বাড়িয়ে দিয়েছে। তো সাধারণত আমরা, আমাদের পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আলুই প্রধান খাদ্য হিসেবে আসলে বিবেচনা হয়। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। বঙ্গোপসাগরে চিংড়ি সহ 100-র বেশি প্রজাতির মাছের মজুদ এখন উচ্চ ঝুঁকিতে। মাঝারি ঝুঁকিতে আছে 3 প্রকারের, আর 1 প্রজাতি আছে কম ঝুঁকিতে। সরকারের সবশেষ জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এমন বাস্তবতায় নিয়ন্ত্রিত আহরণ আর মাছের জীবনচক্র স্বাভাবিক রাখার তাগিদ গবেষকদের। ফখরুল ইসলামের রিপোর্ট। নানা প্রজাতির মাছের আধার বঙ্গোপসাগর, যেখানে মজুদ জানতে 2016 থেকে 20 সাল পর্যন্ত জরিপ চালায় সরকার, যার সারসংক্ষেপ প্রকাশ করা হয় গেল বছর। এই গবেষণার আওতায় 112 ধরনের মাছকে জাত অনুযায়ী আলাদা করা হয় 6 ভাগে। স্বস্তির বিষয়, মোটামুটি মজুদ ভালো আছে চান্দা মাছের, তবে দুরবস্থা ইলিশেট, লইট্টা আর পোয়া মাছের। উদ্বেগের বিষয়, মজুদ তলানিতে ঠেকেছে চিংড়ি এবং বাকি সব মাছের, অর্থাৎ শতাধিক প্রজাতির মাছের মজুদই আছে হুমকিতে। ওখানে যেগুলো মাছগুলো থেকে যাবে, সেই মাছগুলোই তো আবার মা মাছ হয়ে তারাই তো আবার বাচ্চা দিবে, পরবর্তী বছর আবার মাছের স্টক বাড়বে। কিন্তু আমি যদি বেশি করে আমার যে পরিমাণে ধরার কথা তার থেকে বেশি পরিমাণে ধরে ফেলি, তাহলে আর এই মাছগুলো আর পরবর্তীতে সেই পোনা দেওয়ার সুযোগ পায় না। তথ্য বলছে সম্প্রতি মাছের পরিমাণ কমেছে। গেল বছর প্রকাশিত রিপোর্টে যার স্পষ্ট ইঙ্গিত ছিল। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তন, দূষণের কারণে অক্সিজেন কমা আর কাসিম হ্রাস সহ নানা কারণে বেড়েছে খাবার অযোগ্য জেলিফিশ, যারা ছোট মাছ খায়। ফলে ছোট মাছ খাবার হিসেবে না পেয়ে সরে পড়ছে বড় মাছ। খাদ্য শৃঙ্খলগুলো ভেঙে যাচ্ছে, যার ফলে আপনার এখানে অপরিকল্পিতভাবে আমাদের বা এই নগরায়ন, দূষণ, এই যে মাছের কমে যাওয়া, এই সব কিছু আসলে এক সূত্রে গাঁথা। একটার উপরে যখন কোনো প্রভাব পড়ে, তখন অন্যগুলোর উপরেও প্রভাব পড়ে। জেলিফিশের কারণে আমাদের এই ক্যাচিংটা কমছে। সামনে যে সিজনটা রয়েছে, সেই সিজন পরবর্তী সময়গুলির উপর নির্ভর করবে যে আসলে কি জেলিফিশের কারণে কমছে নাকি সামগ্রিকভাবে মাছের প্রজননটা কমে গেছে।
মজুদের উপর ভিত্তি করেই সাগরে মাছ ধরার নিয়ম। গেল বছরের ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে মাঠ পর্যায়ের গবেষণা কার্যক্রম, কেননা এ কাজের একমাত্র নৌযান মিন সন্ধানের কিছু যন্ত্রাংশ নষ্ট। এছাড়াও রয়েছে জনবল নিয়োগের পরও পদায়ন সংকট, ফলে সাগরের বর্তমান অবস্থার তথ্য যুক্ত হবে না আগামীর গবেষণায়। এই যন্ত্রগুলো যেখানে বানায় ওখান থেকে আমাদের কালেকশন করে তারপরে ডকিংয়ে তোলার কথা। তাই আমরা মোটামুটি এগুলা শেষ করছি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা 5 জনকে নিয়োগ দিতে পেরেছি। আশা করি অতি শীঘ্রই আমাদের জনবলের সংকট হয়তো কেটে যাবে। সাগরে মাছের মজুদ নির্ণয় ও আহরণ নীতি অনুসরণ জরুরি, এজন্য গবেষণা হতে হবে নিয়মিত, তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, কৃষি 24 দেখছেন আপনারা। এই পর্যায়ে একটা বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ কৃষি 24-এর সাথে আছি আমি আতিকুর রহমান। সারা দেশে বিচ্ছিন্নভাবে চলমান বৃষ্টি আগামী রোববার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আজ বিকেল বা রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রবণতা কমলে বাড়বে তাপমাত্রা। তবে 17 মে পর্যন্ত দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ 30.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়ার কুমারখালীতে 33.4 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে 20 ডিগ্রি সেলসিয়াস। দেশে বর্তমান যে চলমান বিভিন্ন অংশে যে বৃষ্টিপাত হচ্ছে, ঝড়ো বাতাস হচ্ছে, কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে, এই অবস্থা আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু আগামী 11 বা 12 তারিখ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অংশে। অতি বর্ষণে দক্ষিণ ব্রাজিলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100, এখনও নিখোঁজ আরও 128 জন। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ভেসে গেছে গ্রান্দো দো সোলের অন্তত 400 পৌরসভা। এতে ব্যাপক ক্ষতির মুখে রাজ্যটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষিখাত। ডুবে গেছে ঘরবাড়ি এবং ফসলের ক্ষেত। প্রবল বন্যায় ভেঙে গেছে বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট ও সেতু। ঘর নেই অন্তত 1,60,000 মানুষের। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ কার্যক্রম পৌঁছে দিচ্ছে ব্রাজিল সরকার। এদিকে এশিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইরাকের মহিষ খামারিরা বলছেন আশঙ্কাজনক হারে কমে গেছে ঐতিহাসিক ইডেনের বাইবেল গার্ডেন খ্যাত জলাভূমির পানির স্তর। এতে মহিষ খামারিদের মতো বিপাকে পড়েছেন মৎস্য আহরণে জড়িতরাও। ইরাকের ঐতিহাসিক মার্শ জলাভূমি, যার জলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হাজার বছর ধরে এই অঞ্চলের আরবদের আবাসস্থল এবং জীবনযাত্রায়। তবে এল নিনোর প্রভাবে চলমান তাপপ্রবাহে দিন দিনই কমছে পানির পরিমাণ। বিপাকে মরু দেশটির মহিষ খামারিরা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা পানির দিকে তাকাই, এটা নিচে না উপরে। যদি দেখি জল বেড়েছে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং কমতে দেখলে দুশ্চিন্তা ভর করে মনে। বিশেষজ্ঞদের অনুমান, জলাভূমিতে পানি আছে শতকরা 40 থেকে 45 ভাগ। এ অবস্থা চলতে থাকলে আসছে গ্রীষ্ম বিপজ্জনক হয়ে দেখা দেবে বলে সতর্ক করলেন তারা। গবেষকদের এমন শঙ্কা আরও ভাবিয়ে তুলেছে খামারিদের। জলীয় বাষ্পের মাধ্যমে আমরা উল্লেখযোগ্য পরিমাণ জল হারাই। উপরের স্তরে তা 2 মিটার পর্যন্ত। পানির স্তর ওঠানামা উদ্বেগের বিষয় এবং এজন্য সতর্ক ব্যবস্থা প্রয়োজন। আগামী গ্রীষ্ম নিয়ে আমি উদ্বিগ্ন। 1990-এর দশকে ইরাকের সাথে যুদ্ধকালে বিশ্বাসঘাতকতার অভিযোগে শুকিয়ে ফেলা হয় এই জলাভূমি। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর আবারও ফিরতে শুরু করেছেন বিদ্রোহীদের অনেকে। তবে জীবনযাত্রা নিয়ে আছেন অনিশ্চয়তায়। এই গ্রীষ্মে এখানে থাকতে পারবো কিনা জানি না, ভয়ে আছি। গেল বছর আমার অনেকগুলো গবাদি পশু মারা গেছে। অতিরিক্ত লোনা পানি মহিষ আর মাছেরা টিকতে পারছে না। পানি কমে গেলে শহরের কাছাকাছি কোনো খামারে কাজ করব।
ইরান সীমান্ত পর্যন্ত বিস্তৃত ৩৭০০ বর্গমাইল এলাকা পরিচিত ইডেনের বাইবেল নামে ২০১৬ সালে যা স্থান পায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। মামুন উর রশিদ, চ্যানেল 24। দর্শক, এই ছিল কৃষি 24 এর আজকের আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।